আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 42 থেকে যে মিলিয়ে নিয়ে সঠিক তথ্য যে অংশটুকু রয়েছে সেখান থেকে আজকে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলা হয়েছে, চলো আমরা তথ্য যাচাই করেছি তা ঠিক আছে কি না নিচের তথ্যের সাথে মিলিয়ে নিই। আমরা কিন্তু গত ক্লাসে এই তথ্যগুলো যাচাই করেছিলাম, এগুলো আসলেও সঠিক হয়েছে কিনা সেটা আমরা এখন নিচের ছক দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে যে রোগটা রয়েছে সেটা হলো সাধারণ ভাইরাসজনিত জ্বর। এটা কেন ও কখন হয়? সাধারণত শীতকালে বা শীত ঋতু পরিবর্তনের সময় পরিবেশের তাপমাত্রা উঠানামা ঘটলে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যায়। এরপরে লক্ষণ কি? এ সময় শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে দুর্বলতা বোধ হতে পারে। এছাড়াও শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব হতে পারে। এরপরে এই রোগ হলে আমরা কি করব? রোগটা আমাদের শরীরে বসতে দিব না, আমরা এটাকে বসার আগে কি করব? এটা হলো প্রতিকার, হ্যাঁ। আর আমরা রোগ হওয়ার পরে যে কাজগুলো করব সেটা হলো প্রতিরোধ। দেখো, এই রোগ হলে আমরা কি করব? সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যেই এই জ্বর ভালো হয়ে যায়, তবে জ্বর না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া প্রচুর পানি বা তরল জাতীয় খাবার খাওয়া উচিত। এ সময় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। আর এই রোগ যাতে না হয় সেই জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করব? সেটাই হলো প্রতিরোধ। তো এই রোগ প্রতিরোধে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আক্রান্ত মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখবো, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখবো, বদ্ধ জায়গায় বেশিক্ষণ ধরে থাকবো না, খোলা পরিবেশে থাকবো যাতে ভাইরাসজনিত জ্বর প্রতিরোধ করা যায়। এরপরে দেখো, সর্দি কাশি ও শ্বাসকষ্ট যে রোগটা রয়েছে এটা কেন হয় বা কখন হয়? সাধারণত শীতকালে বা পরিবেশের তাপমাত্রা যখন কম থাকে অথবা পরিবেশের ধুলাবালির পরিমাণ যখন বেড়ে যায় তখনই অনেকেই সর্দি কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এটি কোনো ভাইরাস সংক্রমণের কারণেও হতে পারে, এমনকি ঠান্ডা বা ধুলাবালি অ্যালার্জির কারণেও হতে পারে। লক্ষণ কি? এ সময় সর্দি কাশির পাশাপাশি হালকা জ্বর, গলা ব্যথাও দেখা যায়। এ রোগ হলে আমাদের কি করণীয়? অধিকাংশ সময় এমনিতেই সর্দি জ্বর ভালো হয়ে যায়, তবে কুসুম গরম পানি পান করলে আরাম বোধ হতে পারে। সর্দি কাশি শ্বাসকষ্টের লক্ষণ খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো যেতে পারে। আর এই রোগ যাতে না হয় সেই জন্য আমরা কি করব? এই সময় প্রচুর পানি পান করব, ধুলাবালি থেকে দূরে থাকবো, গরম কাপড় চোপড় শরীরকে গরম রাখবো, যেহেতু এটা শীতকালে হয়, তাহলে এই আশঙ্কাটা কমে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো ডায়রিয়া। সেটা কখন হয়? এটি পানিবাহিত রোগ। সাধারণত গ্রীষ্মকালে এ রোগের প্রকোপ বেড়ে যায়। গরমের সময় আমরা প্রচুর পানি ও পানিজাতীয় খাবার গ্রহণ করি। সেক্ষেত্রে পানি যদি অনিরাপদ হয় তখন আমরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারি। পানিতে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া মিশে পানিকে অনিরাপদ করে তোলে। তো এই কারণে ডায়রিয়া হয়। আর এটার লক্ষণ কি? ডায়রিয়া হলো অন্যতম লক্ষণ হলো পাতলা পায়খানা। এর সাথে কখনো কখনো বমিও হতে পারে। এছাড়া এর সাথে পেটে ব্যথা এবং জ্বরও থাকতে পারে। ডায়রিয়া নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এটা জীবনহানিও ঘটাতে পারে। এটা হলে আমরা কি করব? ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। সাধারণত 1 প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার বা 2 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার পায়খানার পর 1 গ্লাস করে খেতে হবে। তবে প্যাকেট স্যালাইন যদি না পাওয়া যায় তাহলে 3 আঙ্গুল 1 চিমটি লবণ, 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, তোমাদের যে 3টা আঙ্গুল আছে বুদ্ধ আঙ্গুল, তারপর নির্দেশক আঙ্গুল এবং মাঝের আঙ্গুল যেটা মিডল ফিঙ্গার বলে, এই 3টা একসাথে মুট করার পরে মাঝখানে যতটুকু লবণ উঠবে 1 চিমটি, সেই লবণটুকু 1 মুঠো গুড় বা চিনি, হ্যাঁ, তুমি 1 মুঠো তুমি 1 মুঠ করে চিনি নিবা। আর যদি গুড় থাকে তাহলে তুমি 1 মুঠ গুড় যদি ভেঙে এরপর এটা তুমি তারপরে মুঠ করে তুমি এটা করবা। আর হলো এই যে এগুলো কি করতে হবে? 2 গ্লাস পানিতে মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা যেতে পারে। 3 দিনের মধ্যে ডায়রিয়া ভালো না হলে বা কেউ যদি বেশি দুর্বল হয়ে পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের নিকট বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এবং ডায়রিয়া প্রতিরোধে আমরা কি করতে পারি? ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি। খাবার আগে এবং বাথরুমের পরে, বাইরে থেকে আসার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে পারি। বাইরে খোলা বাসি খাবার অভ্যাস ত্যাগ করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ ও নিরাপদ পানি পান করার মাধ্যমে আমরা ডায়রিয়া প্রতিরোধ করতে পারি। তো এরপরে যেটা রয়েছে এটা হলো টাইফয়েড। এটা হলো একটি পানিবাহিত রোগ, এটা গ্রীষ্মকালে বেশি ছড়িয়ে পড়ে।
টাইফয়েড হলে অনেক দিন ধরে জ্বর থাকতে পারে, এছাড়া বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধামন্দা এবং ক্লান্তি ভাব হতে পারে। এই ক্ষুধামন্দা মানে হলো তোমার খেতে ইচ্ছা হবে না, খিদে লাগবে না, ঠিক আছে, সবসময় পেট ভরা ভরা লাগবে, কিন্তু পেট কিন্তু খালি থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কী করতে হবে, তোমাদের অবশ্যই এই ক্ষুধামন্দটা মনে হলেও তোমাকে কিন্তু পেট ভরে খেতে হবে। তাইলেই দেখবা কি যে শরীরে যে পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে তোমার শরীরে জীবাণু রয়েছে সেটার সাথে সে মোকাবেলা করে তোমাকে সুস্থ করে তুলতে পারবে। তো এরপরে প্রতিকার হলো, কারো জ্বর যদি 5 থেকে 7 দিনের বেশি হয়ে থাকে তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে টাইফয়েড কিনা তা পরীক্ষা করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টাইফয়েডের চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, এটা কখনো হেলাফেলা করা যাবে না। এবং এরপরে দেখো প্রতিরোধ কি, টাইফয়েডের উপকারগুলো প্রায় একই, তাই টাইফয়েড প্রতিরোধ করার জন্য আমরা ডায়রিয়া প্রতিরোধের উপায়গুলো মেনে চলবো। এরপরে দেখো হিট স্ট্রোক, এটা কিনা এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা রোগ। এটা কখনো হয় বা কেন হয়? ইদানিং হিট স্ট্রোক কথাটি আমরা বেশ শুনছি। এটি একটি অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। সাধারণত গ্রীষ্মকালে অধিক তাপমাত্রায় দীর্ঘক্ষণ ধরে কাজ করলে বা সূর্যের আলোতে অবস্থান করার ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। এটি খুব বিপজ্জনক হতে পারে, যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। এটা আমরা কিন্তু দেখছি যে খুব গরম হয়ে যায় এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়, আর কোনো সময় কোনো সময় মানুষ এরকম করে মারাও যায়। ঠিক আছে, এরপর লক্ষণ কি, দীর্ঘ সময় সূর্যালোতে অধিক তাপমাত্রায় অবস্থান করলে হিট স্ট্রোক হতে পারে। কোনো মানুষ তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে উঠে যায়, তবে তার মধ্যে অস্থিরতা, কথা বলার মধ্যে জড়তা, চিনতে না পারা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। বমি ভাব বা বমিও হতে পারে, দ্রুত শ্বাস প্রশ্বাস, হৃদকম্পনের গতি বেড়ে যেতে পারে, মাথা ব্যথা হতে পারে। আর এগুলোর পরে কি হয়, মানুষ মারা যায়। তো হিট স্ট্রোক প্রতিকারে আমরা কি করব? হিট স্ট্রোকে সাধারণত জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তা নাহলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব অধিক তাপমাত্রার স্থান থেকে ছায়াযুক্ত স্থানে আনতে হবে। এরপর তার কাপড় চোপড় ঢিলা করে অতিরিক্ত কাপড় সরিয়ে শুয়ে দিতে হবে। পা একটু উঁচু করে রেখে দিতে হবে। তাকে ঠান্ডা পানির স্পর্শে করা যেতে পারে এবং ফ্যানের বাতাস বা হাত পাখা দিয়ে বাতাস করতে হবে। গামছা বা কোনো কাপড় ঠান্ডা করে ভিজিয়ে তার ঘাড়ের নিচে, বগলের মাঝখানে বা কুচকিতে রাখা যেতে পারে। সম্ভব একটি কাঁথা বা কম্বল ঠান্ডা করে তাকে ঢেকে দিয়ে দিতে পারে। অল্প পরিমাণ ঠান্ডা পানি খাওয়ানো যেতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত হাসপাতালে প্রচার করতে হবে। প্রতিরোধ কি, হিট স্ট্রোক প্রতিরোধে আমরা দীর্ঘক্ষণ রোদে কাজ করা থেকে বিরত থাকতে পারি, গ্রীষ্মকালে ছাতা ব্যবহার করতে পারি, প্রচুর নিরাপদ পানি পান করতে হবে, খেলার মাঠে বা বাইরে কাজ করার সময় কিছুক্ষণ পর পর ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে। এরপরে দেখো ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এটা কী? তো এটা কেন হয়? এই তিনটি মশাবাহিত রোগ। সাধারণত বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। লক্ষণ কি, এই সমস্ত রোগে অধিকাংশ ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা হয়ে থাকে। প্রতিকার, এই সমস্ত রোগ দ্রুত ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে। সঠিক সময়ে রোগ নির্ণয় বা চিকিৎসা না করালে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ এক্ষেত্রে কিন্তু প্লাটিলেট খুবই কমে যায় এবং যার কারণে শরীর পুরা বন্ধ হয়ে যেতে পারে, শরীর কাজ করা বন্ধ করে দিতে পারবে। আর এর কারণে কিন্তু ডেঙ্গু প্রতিরোধ না করার কারণে অনেক মানুষ কিন্তু মারাও যায়। দেখো এরপরে দেখো আমরা কী সতর্কতা অবলম্বন করব। বর্ষাকালে বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বৃষ্টির পানি যাতে 3 দিনের বেশি জমে না থাকে সেটা আমরা খেয়াল রাখবো। দিনে ও রাতে যে কোনো সময় ঘুমালে মশারি টানাবো। শিশুদের পুরো শরীর ঢেকে রাখবো, এমন জামা কাপড় পরাবো যাতে এ রোগ প্রতিরোধ করতে পারি। তো এরপরে দেখো তোমাদের একটা ভূমিকা অভিনয় করা হয়েছে, যেটা কিনা তোমাদের শিক্ষক তোমাদের যদি বলে তাহলে তোমরা সেভাবে করে নিবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই যে ঋতু পরিবর্তনজনিত প্রতিরোধে আমার পরিকল্পনা ও চর্চা, এই যে ছকটা আছে পৃষ্ঠা নাম্বার 46-এ, তো সেখান থেকে আমরা আগামী ক্লাসটা শুরু করব এবং এইখান থেকে শুরু করে এর পরবর্তী কিছু কাজ আমরা অ্যান্সার স্ক্রিপ্ট দেখব, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।